আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর সংগঠন। আজকে আমরা একটু আলোচনা করব কোষ এবং এর সংগঠনে উদ্ভিদ কোষ নিয়ে। তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, একটা চিত্র দেখতে পাবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই চিত্রটা কিসের, অবশ্যই একটা কোষের। হ্যাঁ, তো আমরা জীবদেহের উপস্থিত ভিত্তিকেরা জীবদেহের কোষের উপস্থিত ভিত্তিকেরা আমরা ওই কোষটাকে দুইটা ভাগ করেছি ইতিপূর্বে তোমরা জেনেছ, এবং সেইটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তাহলে তোমরা কি বলতে পারো এই কোষটা কি? হ্যাঁ, অবশ্যই এর একটা বৈশিষ্ট্য আমি কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ, যে তোমরা দেখো এখানে কোষ প্রাচীর, তাহলে কোষ প্রাচীর দেখে আমরা বুঝতে পারবো যে এই কোষটা তাহলে কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষ। তাহলে যেহেতু এটা কোষ প্রাচীর আছে, একটা কোষের একটা অন্যান্য বৈশিষ্ট্য হলো যে এই কোষ প্রাচীর থাকবে শুধু উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য হলো যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে এবং প্রাণী কোষে থাকবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কোষটা হচ্ছে এটা উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষে কি কি অংশ আমরা দেখে নিই। একটু দেখো, তোমরা সবাই লক্ষ্য করো। এই যে প্রথমে যে এটা ভেকুল দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে তোমার কোষ গহ্বর। তারপরে দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে গোলগি বস্তু বা গোলগি বডি। তারপরে এখানে আছে তোমার এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। এটা হচ্ছে যেহেতু এটা গায়ে কি আছে, এই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে আছে তোমার রাইবোজোম দানা আছে, এই জন্য এটা হচ্ছে অমসৃণ। আর এটা হচ্ছে এটা এন্ডোপ্লাজমিক জালিকা, কিন্তু এটা মসৃণ। এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে মসৃণ। যেহেতু এটার গায়ে কোনো রাইবোজোম নাই। তবে এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের কত অংশ আছে। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, তারপরে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, বা পর্দা। তারপর এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে কি নিউক্লিওলাস। আর এটা হচ্ছে এই জালিকা সুতার মতো যে পেছনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, বা জালিকা। বা জালিকা, বা আমরা এটাকে ক্রোমাটিন তন্তু বলতে পারি। তারপর আছে কি, এখানে যে তরল পদার্থ আছে, তরল পদার্থ যে এখানে যে তরল পদার্থ আছে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম।
নিউক্লিওপ্লাজম। তাহলে দেখা যাচ্ছে যে একটা নিউক্লিয়াসে কি কি অংশ থাকে, এখানে আছে তোমার যে বাইরে যে যে একটা মেমব্রেন দেখা যাচ্ছে, পর্দা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়াসের যে একটা আবরণী সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে আছে যে এর ভিতরে যে জারকের মতো অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। তারপরে আছে এর ভিতরে যে তরলপদার্থ আছে, যে তরলপদার্থগুলি আছে সেটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং ঘন গোলাকার যে বস্তুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার নিউক্লিওলাস। এবং এখানে যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা আছে, যে রন্ধ্র আছে, সেই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে আছে এখানে কি, এখানে আছে গোলগি বডি, হ্যাঁ, বা গোলগি বস্তু বলা হয়। তারপরে আছে এখানে এটাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, আমরা বলি প্লাস্টিড, যেহেতু প্লাস্টিকের বিভিন্ন অংশ আছে, আমরা পরে জানবো প্লাস্টিক। তারপরে আছে এটা হচ্ছে এই দানার মতো ক্ষুদ্র ক্ষুদ্র, সেটা হচ্ছে রাইবোজোম। তারপরে আছে যে এখানে মাইক্রোটিউবুলস, দণ্ডের মতো কিছু অংশ দেখা যায়, সেটা হচ্ছে মাইক্রোটিউবুলস। তারপরে এটা হচ্ছে লাইসোজোম। তারপরে এখানে ছড়ির মতো যে অংশ দেখা যায় এটা হচ্ছে পিনোসাইটিক ফুসকা। আর হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা উদ্ভিদ কোষের যে বিভিন্ন অংশগুলো থাকে সেগুলো আমরা দেখালাম। তাহলে কি কি আমরা বললাম, প্রথমে যে একটা আছে আবরণটা, সেটা প্রথমে বাইরের যে একটা আবরণ আছে সেটা হচ্ছে কোষপ্রাচীর, এবং এটা উদ্ভিদ কোষের একটা অন্যান্য বৈশিষ্ট্য। এবং উদ্ভিদ প্রাণী কোষের একটা পার্থক্য হলো, অন্যতম পার্থক্য হলো কোষপ্রাচীর। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকবে এবং প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর থাকবে না, এটা সবচেয়ে বাইরের যে আবরণটা। তারপরে এরপরে যে আবরণটা আছে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি যাকে বলা হয়, কোষ ঝিল্লি। অর্থাৎ কোষপ্রাচীরের নিচে যে একটা আবরণ আছে সেটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এই হচ্ছে একটা প্রাণী কোষ, একটা উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এবং এখানে কোনো রাইবোজোমের দানা নাই, কাজে এটা হচ্ছে এটা মসৃণ। আর এখানে নিউক্লিয়াস, এই যে এটা নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখছি, যেমন নিউক্লিয়ার রন্ধ্র আছে, নিউক্লিওলাস আছে, তারপরে জারকের মতো যে অংশ আছে সেটা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলা হয়। এবং তরলপদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং এই যে ঘন গোলাকার বস্তু এটা হচ্ছে নিউক্লিওলাস, ঘনাকার বস্তু। তারপর হচ্ছে গোলগি বডি আছে বা গোলগি বস্তু বলা হয়। তারপর হচ্ছে যে প্লাস্টিড আছে, তারপর লাইসোজোম আছে, এবং দানার মতো যে অংশগুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাইবোজোম। এবং যে এখানে দণ্ডের মতো কিছু অংশ দেখা যাচ্ছে মাইক্রোটিউবুলস। তারপরে আছে মাইটোকন্ড্রিয়া, এবং পিনোসাইটিক ফুসকা আছে, এই যে থলির মতো কিছু অংশ, অর্থাৎ এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিটা যে হনির মতো ভিতর দিকে বেঁকে যায়, এটা থলির মতো অংশগ্রহণ করে, সেটা হচ্ছে পিনোসাইটিক ফুসকা। এবং এটা হচ্ছে কোষ গহ্বর। এই হচ্ছে মোটামুটি একটা উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ আমরা দেখালাম। নেক্সট আমরা আসি একটা উদ্ভিদ কোষের যে বিভিন্ন অংশ, সেগুলি আমরা ছক আকারে দেখাবো। দেখো, এখন আমরা দেখাবো উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ, কি কি অংশ নিয়ে উদ্ভিদ কোষ গঠিত সেটা আমরা দেখাবো ছক আকারে। একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে দুইটাকে অংশ আছে। একটা হচ্ছে, প্রথম অংশ হচ্ছে কোষপ্রাচীর, এটা হচ্ছে কোষপ্রাচীর। আমরা দেখাইছি ইতিপূর্বে, যে তোমরা লক্ষ্য করেছ
যে চিত্রের আগে ছিলাম সেটা হচ্ছে বাইরের যে একটা আবরণ ছিল সেটা হচ্ছে কোষ প্রাচীর। তারপর আছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট এই কোষ প্রাচীর সাধারণত এটা হচ্ছে মৃত, হ্যাঁ, জলপ্রাচীর, এটাকে আমরা বলছি মৃত জলপ্রাচীর। এটা যে সজীব, হ্যাঁ। এই প্রোটোপ্লাস্টকে আবার ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম এবং এটা হচ্ছে সজীব, সজীব বস্তু। আর রয়েছে নির্জীব বস্তু। নির্জীব বস্তু বা এখানে নির্জীব বস্তুকে বলা হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই নির্জীব বস্তুকে বলা হয় অ্যাডগেস্টিভ পদার্থ এবং প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় মেটাপ্লাস্টিক বডি। এই প্রোটোপ্লাজমকে আবার ভাগ করা হয়েছে এখানে দেখো এক নম্বর আছে কোষ ঝিল্লি বা তারপর আছে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বস্তুকে ভাগ করা হয়েছে তিন ভাগে, সঞ্চিত, মিশ্রিত বর্জ্য। সঞ্চিত পদার্থ, নিশ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ। তাহলে এখন কোষ ঝিল্লি, তাহলে প্রোটোপ্লাজমকে ভাগ করা হয়েছে তিন ভাগে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। হ্যাঁ, তারপর সাইটোপ্লাজমকে ভাগ করা হয়েছে এখানে আছে তোমার ধাত্র বা সাইটোসল, হ্যাঁ, ম্যাট্রিক্স বা ধাত্র, হ্যাঁ, ম্যাট্রিক্স বা ধাত্র বা সাইটোসল বলা হয়, বা আমরা এই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা ধাত্র বা সাইটোসল। তারপর আছে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। তারপরে কোষ গহ্বর। নিউক্লিয়াসের ভাগ আছে, আমরা আগে দেখেছি যে এখানে চারটি অংশ আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। তারপর আছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপর আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার রেটিকুলাম, বা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা বলা হয়। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বা জালিকা, ক্রোমাটিন তন্তু।
এখন আবার এই কোষীয় অঙ্গনকে আবার ভাগ করা হয়েছে, বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গন আছে, যেমন আছে আমরা একটা নাম দেখি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গোলগীয় বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর আছে রাইবোজোম, লাইসোজোম, লাইসোজোম, এরকম আরো আছে, মাইক্রোটিউবুলস আছে, এরকম আছে, কোষীয় অঙ্গনগুলো আছে। তারপরে এখানে সঞ্চিত পদার্থ হলো কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। কার্বোহাইড্রেট, লিপিড এবং লিপিড আর হচ্ছে প্রোটিন রয়েছে। তারপর নিশ্চিত পদার্থ হয়েছে নেকটার আছে, এনজাইম আছে, নেকটার, এনজাইম। তারপরে আছে এখানে ট্রেনিং, রেজিন, গদ ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমরা এর হলো এটা উদ্ভিদ কোষের প্রকারভেদ, অর্থাৎ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ আমরা দেখতে পেলাম। প্রথমত উদ্ভিদ কোষটাকে ভাগ করেছে দুই ভাগে, একটা কোষপ্রাচীর আছে এবং প্রোটোপ্লাস্ট, এই দুইটা অংশে আছে, কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাস্ট। অর্থাৎ কোষপ্রাচীরের ভিতরে যে বস্তুগুলো আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, এবং কোষপ্রাচীর রয়েছে জড়প্রাচীর এবং মৃত, এবং প্রোটোপ্লাস্ট আছে জীবিত, এবং এর ভিতরে বিভিন্ন অংশগুলো আমরা যখন আগে কোষ একটা উদ্ভিদ কোষ যখন আঁকেছিলাম, হ্যাঁ, তখন আমরা দেখতে পাচ্ছি যে বাহিরের যে আবরণ সেটা হচ্ছে কোষপ্রাচীর, এবং কোষপ্রাচীরের ভিতরে এই সমস্ত বস্তুগুলো আমরা দেখতে পেয়েছি। লক্ষ্য করেছি যে এখানে যে প্রোটোপ্লাজম, তার প্রোটোপ্লাস্টকে অর্থাৎ এটা সজীব, এবং এই সজীব অংশকে ভাগ করছে প্রোটোপ্লাজম এবং নির্জীব বস্তু। সজীব বস্তুর ভিতরে আবার কি আছে, কিছু নির্জীব বস্তু আছে, এবং প্রোটোপ্লাজম হচ্ছে সজীব এবং এটা নির্জীব বস্তু আছে। সেই নির্জীব বস্তু হলো সঞ্চিত পদার্থ, নিশ্চিত পদার্থ এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ হলো কি? সঞ্চিত পদার্থ হলো কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এবং নিশ্চিত পদার্থে একটা এনজাইম, আর বর্জ্য পদার্থ ট্রেনিং, রেজিন, গদ, এই সমস্ত পদার্থ আছে। এবং তারপরে প্রোটোপ্লাজমকে আবার ভাগ করা হয়েছে তিনটা ভাগে, একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এবং তারপরে আছে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমকে ভাগ করছে ধাত্র বা ম্যাট্রিক্স এর ভিতরে থাকে। তারপরে আছে কোষীয় অঙ্গাণু এবং কোষগহ্বর, দেখুন এখানে আবার এই কোষীয় অঙ্গাণুগুলো আছে, বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু আছে, যে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, হ্যাঁ, গোলগি বডি, আমরা গোলগি বডি। তারপর আছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর আছে রাইবোজোম, লাইসোজোম, মাইক্রোটিউবুলস, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের বস্তু আছে। তারপরে নিউক্লিয়াসে আবার ভাগ করা হয়েছে যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের যে বাইরের জায়গা মানে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর আছে নিউক্লিওলাস, তারপর আছে নিউক্লিওপ্লাজম, এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। হচ্ছে একটা উদ্ভিদ কোষে আমরা বিভিন্ন অংশগুলো আমরা দেখলাম ছকাকারে। তারপরে আমরা চলে আসি একটু কোষপ্রাচীর সম্পর্কে আমরা আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো এখন কোষপ্রাচীর সম্পর্কে বা সেল ওয়াল। কোষপ্রাচীর বা সেল ওয়াল, কোষপ্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য যা প্রাণী কোষে দেখা যায় না। কোষপ্রাচীর হলো যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে সেলুলোজ নির্মিত যে পুরু, শক্ত, ভেদ্য এবং স্থিতিস্থাপক জড়প্রাচীর অবস্থিত, তাকে কোষপ্রাচীর বলে। এই কোষপ্রাচীর সাধারণত তিনটা স্তর দেখা যায়। কোষপ্রাচীর সাধারণত তিনটা স্তর দেখা যায়। এক নম্বর হচ্ছে তিনটি স্তর। এটা হচ্ছে মধ্যপর্দা,
2 নম্বর হচ্ছে প্রাথমিক প্রাচীর, 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মিডল লেমেলা, লেমেলা, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল। তাহলে কুশপ্রাচীর কটা স্তর আছে? 3টা স্তর আছে। একটা হচ্ছে মধ্যপর্দা বা মিডল লেমেলা, তারপর আছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়াল বা সেকেন্ডারি প্রাচীর। এখন দেখো আমরা একটু চিত্রটা একটু লক্ষ্য করি। আমরা দেখি এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা হলো পাশাপাশি 2টা কোষের মধ্যবর্তী যে একটা পর্দা, যা সাধারণত জেলির মতো, জেলির মতো যে পর্দাটা, সেটাকে বলা হয় মধ্যপর্দা। এই 2টা কোষের মধ্যবর্তী যে পর্দাটা দেখা যায়, যেটা দেখতে সাধারণত জেলির মতো, সেই পর্দাকে বলা হয় মধ্যপর্দা। এবং এই মধ্যপর্দা সাধারণত এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। মধ্যপর্দাটা সাধারণত এক স্তর বিশিষ্ট হয়ে থাকে এবং এটা অখণ্ডায়িত, এবং অখণ্ডায়িত, ওখানে এটা খণ্ডায়িত নয়, কূপ এলাকায় এটা খণ্ডায়িত থাকে না। এটা সাধারণত আমরা দেখি যে আমরা এখানে নেই, এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দা তাহলে 100 বিশিষ্ট এবং রয়েছে অখণ্ডায়িত, অর্থাৎ কূপ এলাকায় এটা খণ্ডায়িত থাকে না। এবং এটা সাধারণত সাইটোপ্লাজম যে আছে, সেই সাইটোপ্লাজমের থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি থেকে আসা রেকটিন, এই পেকটিন জাতীয় ভেসিকলের সমন্বয়ে এই মধ্যপর্দাটা গঠিত হয়ে থাকে। তাহলে মধ্যপর্দা কিভাবে গঠিত হয়? সাধারণত সাইটোপ্লাজম থেকে আসা তোমার ফ্রাগমোপ্লাস্ট, এই কোষপ্রাচীর 100 বিশিষ্ট এবং এটা হচ্ছে তোমার এখানে পেকটিক অ্যাসিড, এই পেকটিক অ্যাসিড বেশি থাকায় এটি প্রথমে জেলির মতো দেখায় এবং এটি সিমেন্টের মতো 2টা কোষকে পরস্পর সংযুক্ত রাখে এবং এই জেলির মতো পদার্থ যদি বিগলিত হয়ে যায় তাহলে কোষগুলি পৃথক হয়ে যায়। এবং এখানে দেখো এটা হচ্ছে তোমার গোলগি বীজি, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ ভেসিকলে সম্মিলিত ভাবে এটা মধ্যপর্দাটা গঠন করে থাকে। মধ্যপর্দা কিভাবে গঠিত হয়? সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় যে পদার্থ ভেসিকলের সমন্বয়, সেটা গঠিত হয়, এই মধ্যপর্দাটা গঠিত হয়ে থাকে। এবং এটা সাধারণত আমরা জানলাম যে 100 বিশিষ্ট। তারপরে এখানে পেকটিক, এখানে ওই মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলি আছে, আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায় বা ফেজগুলি আছে, সেটা কি কি আছে, পর্যায় আছে, ধাপগুলি আছে, সেটা যেমন 5টা ধাপ আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দার উৎপত্তি ঘটে, সূচনা ঘটে এবং সাইটোকাইনেসিসে এটা পূর্ণতা প্রাপ্তি ঘটে, পূর্ণতা প্রাপ্তি। তাহলে এই যে সাইটোকাইনেসিসটা আবার কি, আমরা জানি কোষ বিভাজনে আমরা দেখেছি যে প্রথমে কি হয় যে কেরিওকাইনেসিস ঘটে, তারপরে
সাইটোকাইনেসিস। কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। প্রথমে কোষের নিউক্লিয়াসের যে বিভাজন করে সেটাকে বলা হয় কেরিওকাইনেসিস, তারপরে সাইটোকাইনেসিস করে, অর্থাৎ তোমার সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাই আমরা জানলাম যে এখানে যে মধ্যবর্তীরা তাহলে কখন উৎপত্তি হয়, অর্থাৎ এটার উৎপত্তি বা সূচনা ঘটে মাইটোকন্ড্রিয়ামে টেলিফোস পর্যায়ে এবং পূর্ণতা প্রাপ্তি পায় তোমার সাইটোকাইনেসিস পর্যায়ে এটা পূর্ণতা প্রাপ্ত হয়। তারপরে আমরা আসি সেকেন্ডে, আমরা মধ্যবর্তীর পরে আসি আমরা প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি যে ওয়াল আছে, যে প্রাইমারি প্রাচীর হচ্ছে যে ওই মধ্যপর্দার দুই পাশে, হ্যাঁ, মধ্যপর্দা যে দুই পাশে যে প্রাচীরটা গঠিত হয় সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এবং এটা সাধারণত অপেক্ষাকৃত পাতলা, তুলনামূলক পাতলা এবং স্থিতিস্থাপক এবং ভেদ্য, এবং এটা সাধারণত এটা দেখা যাচ্ছে যে এটা ভেদ্য। তারপরে আসতেছে যেখানে, এবং ব্যতিক্রম হচ্ছে তোমার ওই খেজুর এবং নাচভূমিকায় এটা সাধারণত স্লো হয়ে থাকে এবং এটা একশো বিশিষ্ট, এবং এখানে কূপ এলাকারা মানে খণ্ডিত থাকে, হ্যাঁ, কূপ এলাকায় এরা খণ্ডিত থাকে। এই হচ্ছে প্রাথমিক প্রাচীর আমরা সম্পর্কে জানলাম। তারপরে আমরা আসি সেকেন্ডারি প্রাচীর। আমরা দেখি আমরা একটু দেখি যে এখানে দেখো, তোমরা খেয়াল করো যে চিত্রটা একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে কোষপ্রাচীরের একটা চিকন স্তর যে আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। এখন দেখো এখানে যে মধ্যবর্তী যে প্রাথমিক যে প্রাচীর আছে সেই প্রাচীন প্রাচীরের পার্শ্বে, হ্যাঁ, অর্থাৎ প্রাচীন প্রাচীরের যে উপর যে স্তরটা গঠিত হয়, যে প্রাচীরটা গঠিত হয় সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এবং এই সেকেন্ডারি প্রাচীরটা সাধারণত কি হবে, এখানে অখণ্ডিত, হ্যাঁ, অখণ্ডিত নয়, এটা খণ্ডায়িত থাকে। এখানে দেখা যাচ্ছে যে এখানে খণ্ড আছে, হ্যাঁ, এটা খণ্ডায়িত থাকে, হ্যাঁ, এখানে এটা খণ্ডায়িত থাকে। তারপরে এটা সাধারণত এখানে সেলুলোজ এবং কিউটিন এবং সুবিরিন নামক লিগনিন জমা হয়, হ্যাঁ। এবং সেকেন্ডারি প্রাচীরের জন্য কি হয়, পানি এবং গ্যাস অবৈধ হয়, হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীরের জন্য পানি এবং গ্যাস অবৈধ হয়। এবং এখানে দেখা যাচ্ছে সেকেন্ডারি প্রাচীর, হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীর হচ্ছে যে প্রাথমিক প্রাচীরের উপর যে স্তরটা গঠিত হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এবং এই সেকেন্ডারি প্রাচীর, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, আর এটা হচ্ছে মধ্যপর্দা, আর এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে সেকেন্ডারি প্রাচীর হচ্ছে যে প্রাথমিক প্রাচীর উপর যে স্তরটা গঠিত হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এবং এটা সাধারণত অপেক্ষাকৃত পুরু, শক্ত এবং ভেদ্য হয়, এবং এটা পুরুত্ব সবখানে সমান নয়। এই যে এটা যে সেকেন্ডারি প্রাচীরটা আছে এটা পুরুত্ব কিন্তু সবখানে হয়তো সমান নয়, হ্যাঁ, কম বেশি এখানে রয়ে গেছে।
যে পুরুত্বটা সবখানে সমান নয়। এবং এটার সাধারণত তিনটা, অর্থাৎ এখানে সেকেন্ডারি প্রাচীরে তিনটে সূক্ষ্ম স্তর থাকে। হ্যাঁ, তিনটে সূক্ষ্ম স্তর হচ্ছে, একটা হচ্ছে সূক্ষ্ম স্তর থাকে, সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে বহিস্তর, 2 নম্বর মধ্যস্তর, তারপর হচ্ছে অন্তঃস্তর। অর্থাৎ 3টা স্তর, সূক্ষ্ম স্তর এই সেকেন্ডারি প্রাচীর রয়েছে। এবং এরা সাধারণত কি করে, এই সূক্ষ্ম স্তর, তারপরে এখানে তোমার এই সূক্ষ্ম স্তরে এখানে লিগনিন এবং সুবিরিন জমা হয়। লিগনিন এবং সুবিরিন এই সেকেন্ডারি প্রাচীরে জমা হয়ে থাকে, এবং এই জমা হওয়ার ফলে এবং এটা পানি এবং গ্যাসের জন্য অবৈধ হয়। এবং এটা কি হয়, সেকেন্ডারি প্রাচীরটা পানি এবং গ্যাসের জন্য অবৈধ হয়ে থাকে, এবং এটা সাধারণত অখণ্ড থাকে। হ্যাঁ, কূপ এলাকায় এটা এটা খণ্ডিত থাকে। কূপ এলাকায় এটা খণ্ডিত দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই যে কূপ দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখানে সেলুলোজ স্তর না থাকার ফলে প্রাথমিক প্রাচীর এবং কি হয় না, সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না। অর্থাৎ এটা দেখতে অনেকটা এই যে কূপের মতো, গর্তের মতো। হ্যাঁ, একে বলা কূপ বা পিট বলা হয়। অর্থাৎ দুইটা পাশাপাশি কুশ এর মধ্যে, অর্থাৎ যে এখানে গর্তের মতো যে দেখা যায়, হ্যাঁ, সেটাকে বলা হয় কূপ। এবং এই দুইটা কুশের কূপ যদি পাশাপাশি থাকে, সেই কূপকে বলা হয় পিট পেয়ার। সেই কূপ দুটাকে বলা হয়, দুটা পাশাপাশি কুশের কূপকে বলা হয় পিট পেয়ার। এবং এখানে যে মধ্যবর্তী যে পর্দা থাকে, এটা পিট পেয়ারের মাঝখানে যে পর্দা, সেটাকে বলা হয় পিট মেমব্রেন। যেমন এইটা, এই যে কূপ আছে এখানে, এই কূপের মাঝখানে একটা যে পর্দা আছে, সেটাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেন, পিট মেমব্রেন। এই কূপটা হচ্ছে আমার ওই যে সেলুলোজ, হ্যাঁ, এই সেলুলোজ না থাকার ফলে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না। এর ফলে এই জায়গাটা দেখতে আমরা কূপের মতো দেখা যায়। এবং এই দুইটা পাশাপাশি কোষের কূপকে বলা হয় পিট পেয়ার। হ্যাঁ, পিট পেয়ার। এবং এদের মাঝখানে যে পর্দা আছে সেগুলো হয় পিট মেমব্রেন। এবং এই পিট মেমব্রেনের ভিতর দিয়ে একটা সূক্ষ্ম ছিদ্র আছে, যার ভিতর দিয়ে যেটা কোষের সাইটোপ্লাজম একটা সূক্ষ্ম সুতার মতো বস্তু দ্বারা সংযুক্ত থাকে। ফলে উভয় কোষের সাইটোপ্লাজমের মধ্যে এই সুতার মতো বস্তু দ্বারা যুগস্বাস্থ্য স্থাপিত হয়, একে বলা হয় প্লাজমোডেসমাটা। তারপরে আমরা আসি এখন রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন হচ্ছে যে এটা সাধারণত কি কি কেমিক্যাল স্ট্রাকচার বা কি কি রাসায়নিক পদার্থ থাকে। সাধারণত আমরা জানি যে এখানে তোমার এখানে সাধারণত মেইন জিনিস হচ্ছে যে কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তাছাড়া হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপেকটিন থাকে, এবং পেকটিন থাকে, এবং পেকটিক অ্যাসিড থাকে। পেকটিন হচ্ছে যে এখানে অদ্রবণীয় ক্যালসিয়াম, পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেটের একত্র কেবল হয় পেকটিন। হ্যাঁ, পেকটিন থাকে, পেকটিক অ্যাসিড থাকে, তারপরে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, হ্যাঁ, এবং গ্লাইকোপ্রোটিন থাকে। তারপরে আছে মোম, রেজিন, কিউটিন, সুবেরিন, লিগনিন, খনিজ পদার্থ ইত্যাদি উপাদান, রাসায়নিক উপাদান কোষপ্রাচীরে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। তাহলে এবং এটার পার্সেন্টেজ হচ্ছে যে এখানে সেলুলোজটা সাধারণত থাকে, সেলুলোজ থাকে এটা 40%, হেমিসেলুলোজ 20%, 20%, পেকটিন থাকে 30%, এবং গ্লাইকোপেকটিন
গ্লাইকোপ্যাকটিন থাকে 10%। এই উপাদানগুলি থাকে। হ্যাঁ, তারপরে আমরা এখন আসি যে কোষের সূক্ষ্ম গঠন সম্পর্কে কিছুটা আলোচনা করি। সূক্ষ্ম গঠন হচ্ছে অর্থাৎ এখানে কোষপ্রাচীর সাধারণত সেলুলোজ নিয়ে, হ্যাঁ, সেলুলোজ নিয়ে গঠিত, এবং এই সেলুলোজগুলো সাধারণত সমান্তরাল অবস্থান করে এবং পেঁচিয়ে, হ্যাঁ, সুতার মতো যে প্রাথমিক যে অবস্থা গঠন করে সেটাকে বলা হয় মাইসিলিয়া। অসংখ্য, অর্থাৎ সেলুলোজ নিয়ে গঠিত সেলুলোজ। হ্যাঁ, যদি আমরা প্রথমে আসি সেলুলোজ, এই সেলুলোজ 100টি সেলুলোজ নিয়ে সাধারণত কি হয়, 100টা সেলুলোজ নিয়ে হয় গঠিত হয়, এবং এই সেলুলোজগুলি পরস্পর সমান্তরালভাবে থাকে, এবং এই সেলুলোজগুলো 100টি সেলুলোজ সমান্তরাল অবস্থান করে একটা পাকানো সুতার মতো যে তন্তু গঠন করে, প্রাথমিক তন্তু গঠন করে, সেটার নাম হচ্ছে মাইসেলি। এর নাম হচ্ছে মাইসেলি, এবং এটার ব্যাস হচ্ছে 100 অ্যাংস্ট্রম। এর ব্যাস হচ্ছে 100 অ্যাংস্ট্রম। আবার এই মাইসেলি 20টি মাইসেলি নিয়ে কি হয়, মাইক্রোফাইবিল। 20টি মাইসেলি নিয়ে হয় মাইক্রোফাইবিল গঠিত হয়, এবং এই মাইক্রোফাইবিল এটা সাধারণত ব্যাস হয় 250 অ্যাংস্ট্রম, এবং 250টি মাইক্রোফাইবিল নিয়ে ম্যাক্রোফাইবিল গঠিত হয়। ম্যাক্রোফাইবিল, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে এখানে যে সেলুলোজ 100টি সেলুলোজ, এবং এই সেলুলোজগুলি সাধারণত পরস্পর সমান্তরালভাবে অবস্থান করে, এবং এই যে পরস্পর সংযুক্ত হয়ে পাকানো সুতার মতো যে প্রাথমিক যে এটা গঠন করে, তন্তুর মতো অংশগুলো গঠন করে, সেটা হচ্ছে মাইসিলি। অর্থাৎ 100টি সেলুলোজ নিয়ে হয়, এটা মাইসিলি গঠিত হয়, এবং সেটার ব্যাস হয় 100 অ্যাংস্ট্রম, এবং এরকম 20টি মাইসিলি নিয়ে এরা পরস্পর সমান্তরালে অবস্থান করে, এবং 20টি মাইসিলি একত্রিত হয়ে কি করে মাইক্রোফাইবিল গঠন করে, এবং এর ব্যাস হয় 250 অ্যাংস্ট্রম। অনুভাবে আবার 200, এবং এখানে 2000 থেকে সাধারণত 5000 মতো থাকে, মাইক্রোফাইবিল থাকে। তারপরে এরকম মাইক্রোফাইবিল 250টি মাইক্রোফাইবিল সংযুক্ত হয়ে গঠন করে ম্যাক্রোফাইবিল, এবং এর ব্যাস হয় সাধারণত 0.4 মাইক্রোমিটার, এত মাইক্রোমিটার হয়ে থাকে। এবং এই মাইক্রোফাইবিলগুলি যে তন্তুর মতো গঠন করে কোষপ্রাচীরের জালের গঠন সৃষ্টি করে, হ্যাঁ, জালের মতো এটা গঠন সৃষ্টি হয়ে যায়। এবং এই ম্যাক্রোফাইবিলের মাঝে মাঝে ম্যাক্রোক্যাপিলারিস নামক থাকে, জালক থাকে। এ হচ্ছে কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। তারপরে আমরা এখন আলোচনা করব কোষপ্রাচীরের কাজ। কোষপ্রাচীরের কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা, কোষের আকৃতি প্রদান করা, কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করা, এবং কোষকে দৃঢ়তা প্রদান করা, এবং দুইটা যে ভেদ্য প্রাচীর যে আছে, সেই ভেদ্য প্রাচীরটা দুইটা কোষের মধ্যে পানি এবং গ্যাসের আদান প্রদানে সহায়তা করে থাকে। এবং তারপরে আছে যে প্লাজমোডিয়াস, কোষপ্রাচীরের যে প্লাজমোডিয়াস আছে, সেই প্লাজমোডিয়াসমাটা কি করে দুইটা কোষের মধ্যে সংযোগ সাধনে সহায়তা করে থাকে। এবং এই কোষপ্রাচীর কোষের যে প্লাজমা মেমব্রেন এবং প্রোটোপ্লাজম, যে সাইটোপ্লাজম যে আছে, বা আমরা যে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজমটাকে বাইরে আঘাত থেকে রক্ষা করে থাকে। তারপরে কোষপ্রাচীর যে কিউটিন এবং সুবিন আছে, সেই কিউটিন এবং সুবিন কি করে বাষ্পমোচনের হার কমাতে সাহায্য করে থাকে, বাষ্পমোচনের হার কমাতে সাহায্য করে থাকে। এবং কোষপ্রাচীর সাধারণত শোষণ, প্রচ্ছেদন, সংবহন ও ক্ষরণে মুখ্য ভূমিকা
পালন করে থাকে এবং কোষ প্রাচীর যে কোষের বিভাজনে ধারা বজায় রাখে এবং বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এরকম বিভিন্নভাবে আমরা এই কাজ উল্লেখ করতে পারি, অনেক ভূমিকা আমরা কোষ প্রাচীরে দেখতে পাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো।